নমস্কার। আমার আমাদের এই চাটুর্যে পরিবার কথার কোলাজে যারা আমাদের আলোচনা শোনেন, মতামত দেন, মতামত সবসময় গ্রহণীয়, আরও দেবেন, সমালোচনা করবেন, সমালোচনা কঠোর হলেও করবেন, কারণ শুধু প্রশংসা দিয়ে তো কিছু হয় না। প্রশংসাও থাকবে উৎসাহের জন্য, মধুর যে ভাব যেমন থাকবে, অম্ল রসও তো তেমন থাকবে। মধু অম্ল মধুরই তো প্রকৃত মধুর, সেটাকেই তো লোকে উপভোগ করে। শুধু মিষ্ট আর কতক্ষণ লোকে উপভোগ করে। মিষ্টির কথা এসে গেল। হ্যাঁ, কাকতালীয়ভাবেই এসেছে। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেই বিষয়টার সঙ্গে সম্পর্কিত, তবুও সেই বিষয়ের কথা ভেবে বলিনি কথাটা। আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আলোচনাটি। আপনারা অনেক রকম বিদ্রোহের নাম শুনেছেন। সিপাহী বিদ্রোহ, পুলিশ বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফরাসি বিদ্রোহ, আমরা অনেক বিদ্রোহের নাম শুনেছি। ইতিহাস মুখস্থ করে একসময় পরীক্ষাও দিতে হয়েছে। কিন্তু এমন একটি বিদ্রোহের কথা বলতে চলেছি যেটি এই কলকাতা শহরে সবার চোখের ওপরে ঘটেছিল, সবার সামনে ঘটেছিল, অথচ সেই বিষয়টা আমরা অনেকেই আজকে জানি না। বর্তমান দুই প্রজন্ম ধরে যারা আছেন তারা তো জানার কথাও না, কারণ কোনো বইতে এটা স্থান পেয়েছে বলে মনে হয় না। এই বিদ্রোহের নাম জানেন? শুনলে হেসে ফেলবেন। রসগোল্লা বিদ্রোহ। অদ্ভুত, তাই না? আসুন মূল ব্যাপারটায় আসি। 1965 সালে তখন কংগ্রেস গভর্নমেন্ট, হঠাৎ সরকারের খেয়াল হলো যে কলকাতা শহরে দুধ যথেষ্ট উৎপন্ন হচ্ছে না, আর এই সদ্য সন্তান যারা দুধের শিশু এবং সন্তান সম্ভবা মায়েরা যাদের দুধ প্রয়োজন, তারা কেউ দুধ পাচ্ছে না। কেন পাচ্ছে না? সরকারের চিরকাল কিছু বিশেষজ্ঞ থাকে, তারা বিশেষজ্ঞ না বিশেষ অজ্ঞ সেটা বলতে পারবো না। সেই বিশেষজ্ঞরা ভাবনা চিন্তা করে বললেন যে ওই মিষ্টির দোকানগুলোর জন্য দায়ী, ভয়ানকভাবে দায়ী। ও প্রচুর দুধ ওরা ক্ষীর, রাবড়ি, দই এসব তৈরি করে, করে বিক্রি করে। এইগুলো তো তেমন কোনো কাজে আসে না, আর শরীরের পক্ষেও তেমন কিছু দেয় না। নানা রকম মিষ্টি তৈরি করে, তাতে প্রচুর পরিমাণে দুধ নষ্ট হয় এবং চিনি তো লাগেই। এর উপরে সরকারি আইন আরোপ করা হোক, মিষ্টি বানানোর উপরে একটা নিয়ন্ত্রণ থাকবে। ইচ্ছে মতো মিষ্টি যত খুশি বানিয়ে নেবে, সেটা হবে না। সত্যি সত্যি 65 সালে, 1965, আমাদের চোখের সামনে দেখা মিষ্টির ওপরে সরকারি ঘোষণা হয়ে গেল যে ইচ্ছে মতো মিষ্টি আর ওরম বানানো যাবে না, একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে যাওয়া যাবে না। তাও তো তখন নির্দিষ্ট পরিমাণটা ছিল, বলা হয়েছিল। তো এই মিষ্টি তখনকার দিনে দোকান বলতে এখনকার মতো এত সর্বভারতীয় প্রতিষ্ঠান মিষ্টির ব্যবসার মধ্যে আসেনি। মিষ্টির দোকান বলতে সেনমশাই, জলযোগ, দারিক, ভীমনাগ, বলরাম, এরকম কয়েকটি বিখ্যাত দোকান। এছাড়া পাড়ায় পাড়ায় আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার, কালিকা মিষ্টান্ন ভাণ্ডার, লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, সাবিত্রী মিষ্টান্ন ভাণ্ডার, অভাব ছিল না। এসব দোকানে মিষ্টি ভালোও হতো খেতে, রীতিমতো ভালো, উপভোগ করে খাওয়া যেত। মিষ্টির দোকানগুলো মাথায় হাত পড়ে গেল, কি করবে তারা? প্রচুর আন্দোলন হলো, কিন্তু ভবি বলবার নয়। বলে না বাবু, ও মিষ্টি তৈরি করা চলবে না, এত জিনিস থাকতে মিষ্টির উপরে কোপ। তখন দোকানগুলো শোকেসে চলে এলো মুগের নাড়ু, কাজু বরফি, জিলিপি, বেসনের নাড়ু, বেসনের বোঁদে, মতিচুর, এই ধরনের মিষ্টি, পেস্তার বরফি। এই তো দাম বেশি এগুলোর ছানার থেকে, সবার না, কিছু কিছু। লেডিকেনিটা আসতো, বোধহয় বেশি ছানা লাগে না বলে করতে দিত, সুজি টুজি দিয়ে মেকআপ হয়ে যেত। এইরকম মিষ্টিগুলো চলে তখন পরিচিত হতে লাগলো এবং খ্যাতি পেতে লাগলো। এগুলোই মিষ্টি।
মানুষ তো বেশি দিন এই মিষ্টিতে সন্তুষ্ট রইল না। বাঙালির জীব রসগোল্লা সন্দেশ তো লাগবে। শুরু হয়ে গেল পেছনের জানলা দিয়ে মিষ্টি বিক্রি। মিষ্টির দোকানগুলোর পাশে সরু গলি, তার পাশে রান্নাঘর যেখানে মিষ্টি তৈরি হয়। গাঙ্গুরাম ছিল তখন, না গাঙ্গুরামের মতো গোলপার্কে অত প্রতিষ্ঠিত দোকান ওরা ওই ছানার মিষ্টি বেচত না, লুকিয়েও না। কিন্তু পাড়ার দোকানগুলো যারা এই ধরনের কাজু বরফি আর কটা বিক্রি হবে, মুখে নেড়ো আর কটা লোক খাবে, তারা কিন্তু মিষ্টি তৈরি করতে লাগলো অল্প পরিমাণে, চেনা খদ্দেরদের দিত, পেছনের জানলা দিয়ে নিতে হতো, সামনে দিয়ে না। আর দাম অবভিয়াসলি বেশি, কেননা এই লুকিয়ে বিক্রি করলে তার মধ্যে একটা কিরম যেন গোপনীয়তা ভাব এসে যায়, রহস্য, আর দামটা একটু বেশি হয়। এই কিন্তু প্রচণ্ড বিক্ষোভ হয়েছিল কলকাতায়, রীতিমতো প্রসেশন করে, মিছিল করে মিষ্টি বিক্রেতারা, কর্মচারীরা, যে আমরা তো পড়ে যাব, ছাঁটাই হবে, কোথায় যাব। কিন্তু যতদূর মনে পড়ে, আমি তখন খুব ছোট, যতদূর মনে পড়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে নাক গলায়নি। রাজনৈতিক দল যখন কোনো বিষয়ে মাথা না গলায় তখন বিষয়টা জটিল হয় না। আস্তে আস্তে এটাও দিন গেল, আস্তে আস্তে দেখলাম রসগোল্লার গামলা আবার পেছন থেকে সামনে চলে এলো, সামনে এলো রাজভোগ, সামনে এলো ছানার সন্দেশ, আস্তে আস্তে পেছন দিকে সরতে লাগলো কাজু বরফি, পেস্তার বরফি, মতিচুর, মুগের নাড়ু, একটু দরবেশ, এগুলো একটু একটু করে পেছন দিকে পৌঁছতে লাগলো। কিন্তু যখন মিষ্টি ছিল না তখন দরবেশ, কিন্তু দরবেশের দর বেশ, তখন দরবেশ একটা দামের মিষ্টি হয়ে গিয়েছিল। এই দরবেশের দর বেশ অপূর্ব কথাটি বলেছিলেন কথার জাদুকর শিবরাম চক্রবর্তী। তো আমাদের এই মিষ্টির ঘটনাটা মিষ্টি সুলভ নয়, কারণ এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়াটা তো ভালো নয়। কিন্তু যেহেতু চর্বিত চর্বণ হয়নি, যেহেতু এটা নিয়ে কোনো মানুষ মারা যায়নি, যেহেতু পরে কয়েকটা প্রসেশন আস্তে আস্তে খুব শান্তভাবে জিনিসগুলো মিটে গেছে, হরিণঘাটা তখনও ছিল, দুধের কেন, কিন্তু তখন কলকাতা শহর থেকে খাটাল উচ্ছেদ হয়নি। খাটাল উচ্ছেদ হওয়ার পরে দুধের ক্রাইসিস আরেকবার হয়েছিল, কিন্তু তাতে মিষ্টি বন্ধ হয়নি। আর এই হল্যান্ড থেকে নাকি গুঁড়ো দুধ আসে, সেইটা গুলে নাকি দেওয়া হয়, জানি না আমি, এর কোনো প্রামাণ্য নথি আছে কিনা আমি জানি না। হল্যান্ড থেকে গুঁড়ো দুধ আসা, হল্যান্ডের দুধের পরিমাণ প্রচুর এটা জানি, পনির ওখানে খুবই উৎকৃষ্ট চিজ পাওয়া যায়, কিন্তু সেখান থেকে গুঁড়ো দুধ আসতো কিনা জানি না। এটা অনেক গল্প আমরা ছোটোবেলায় শুনতাম, যে গল্পগুলোর কোনো ভিত্তিই ছিল না। যেমন ডালদায় সাপের চর্বি মেশানো হয়, হ্যামশাই কত সাপ আছে ভারতবর্ষে যে তাদের চর্বি মিশিয়ে ডালদা তৈরি হবে। এগুলো নিতান্তই গুজব, এবং মানুষ কানও দিত, ডালদা খাওয়া বন্ধ করে দিল লোকে কিছুদিনের জন্য। অদ্ভুত ব্যাপার। যাই হোক, আপনাদের আজ বললাম রসগোল্লা বিপ্লবের গল্প। এরপর রসগোল্লা আবার সস্থানে অধিষ্ঠান করছে, সগর্বে অধিষ্ঠান করছে। 4 আনার রসগোল্লা 10 টাকায় পাওয়া যাচ্ছে।